ওয়েলকাম গাইস, কেমিস্ট্রি এন্ড কমেডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি তোমাদের এসএমএস স্যার। আজকের আমাদের যে চ্যাপ্টার তার নাম হচ্ছে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, যার প্রথম বিষয়বস্তু আমরা আজকে পড়বো বা জানবো। কি সেটা? না, ল অফ কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক সংযোগ সূত্র। তাহলে কি রাসায়নিক সংযোগ সূত্র? না, সবচেয়ে সহজ ভাষায় যখন দুই বা ততোধিক পদার্থ পরস্পর রাসায়নিক ভাবে যুক্ত হয় তখন তারা যে নিয়ম নীতিগুলো মেনে চলে পারস্পরিক যুক্ত হওয়ার জন্য, সেই নিয়ম নীতিগুলোই হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র বা ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তাহলে এই সূত্রগুলো কত রকমের? না, রাসায়নিক সংযোগ সূত্র হচ্ছে 5 রকমের, অর্থাৎ ল অফ কেমিক্যাল কম্বিনেশন 5 ধরনের। কি কি? না, সর্বপ্রথম ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস, যার প্রবর্তক ল্যাভোইসিয়ার 1774 সালে এই সূত্রটি আমরা পাই। দ্বিতীয় সূত্র কি? না, দ্বিতীয় সূত্র হচ্ছে স্থিরানুপাত সূত্র বা এটিকে ইংরেজিতে বলে ল অফ ডেফিনাইট প্রপোর্শন, যার প্রবর্তক প্রাউস্ট 1799 সালে আমরা এই সূত্রটি পাই। 3 নাম্বার কি? না, 3 নাম্বার সূত্র হচ্ছে গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, যেটা আমাদেরকে ডাল্টন 1803 সালে দেন। 4 নাম্বার সূত্র মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, যেটি আমরা 1792 সালে রিক্টার থেকে পাই। এবং শেষে আরেকটি সূত্র অর্থাৎ 5 নাম্বার সূত্র কি? না, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, যা গে-লুসাক 1808 সালে আমাদের কাছে সূত্রটি তুলে ধরেন। অর্থাৎ ল অফ কেমিক্যাল কম্বিনেশনের যে 5টি সূত্র কি কি হলো? না, ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সংক্রান্ত সূত্র। এই 5টি সূত্রের মধ্যে প্রথম 4টি হচ্ছে পদার্থের ভর সংক্রান্ত, তাই এদেরকে তৌলিক সূত্র বা ল অফ স্টয়চিওমেট্রিও বলে। এবং 5 নম্বর সূত্রটি, যেটি গে-লুসাকের সূত্র, সেটি পদার্থের গ্যাসীয় অবস্থায় আয়তন সংক্রান্ত। অর্থাৎ 4টি সূত্র ভর সংক্রান্ত, একটি গ্যাসীয় আয়তন সংক্রান্ত। মনে থাকবে? এবার এই 5টি সূত্র আমরা এক এক করে বিশ্লেষণে যাব। চলো, লেটস গো। তাহলে প্রথম সূত্র কি? না, ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। কি বলছে এই সূত্র? বলছে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থ সমূহের ভর বা ওজন রাসায়নিক বিক্রিয়ার পরে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের ভর বা ওজনের সঙ্গে সমান হবে। যদি আমরা সহজভাবে বুঝি, এ এবং বি দুটি বিক্রিয়ক পদার্থ, তারা পরস্পর বিক্রিয়া করছে, বিক্রিয়ার শেষে বিক্রিয়াজাত পদার্থ সি এবং ডি উৎপন্ন করছে। এবার রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এ এবং বি এর যা ভর বা ওজন থাকবে, বিক্রিয়া শেষ হওয়ার পর বিক্রিয়াজাত পদার্থ সি এবং ডি এর ভরও সেম হবে, অর্থাৎ সমান হবে। অর্থাৎ ভরের এখানে সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না। ল অফ কনজারভেশন অফ মাস। যদি ধরি ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম যদি 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে 24 আর 32 যোগ করলে হচ্ছে 56 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যখন উৎপন্ন হবে, সেটা 56 গ্রামই উৎপন্ন হবে। অর্থাৎ ভরের পরিবর্তন ঘটবে না। কিন্তু আপাত দৃষ্টিতে এটা একদম নর্মাল মনে হলো, প্রকৃতপক্ষে কি এটা হবে সব সময়? সর্বদাই কি এই সূত্র সত্য? না, সর্বদাই সূত্র সত্য নয়। কারণ কি? না, ভর আমরা জানি, আইনস্টাইন বলে গেছেন ভরকে শক্তিতে রূপান্তর করা যায় বা শক্তি ভরে রূপান্তর হতে পারে, E = mc²। অর্থাৎ অনেক ক্ষেত্রে তুমি দেখবে যে রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যে ভর ছিল, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের সেই ভর নেই, তুমি মেলাতে পারছো না। তার মানে নিশ্চয়ই ভরের কোথাও পরিবর্তন ঘটেছে। অর্থাৎ হতে পারে ভর কিছুটা শক্তিতে রূপান্তর হয়ে গেছে। তাই ভরের নিত্যতা সূত্র সর্বক্ষেত্রে সত্য নাও হতে পারে। এবং এর সবচেয়ে ভালো উদাহরণ দেখা যায় নিউক্লিয়ার বিক্রিয়ায়। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়ায় দেখতে পাবে বিক্রিয়া পূর্বে বিক্রিয়ক পদার্থের ভর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভরের সাথে নাও মিলতে পারে। মনে থাকবে? তাহলে ভরের নিত্যতা সূত্র আর তার এক্সেপশনাল কেস নিউক্লিয় বিক্রিয়া। ভর ও শক্তির সংমিশ্রণ ঘটিয়ে এই ভরের নিত্যতা সূত্রটাকে সামান্য সংশোধন করা হয়েছে বলতে পারো।
যেটাকে ভর ও শক্তির নিত্যতা সূত্র আমরা বলতে পারি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ রাসায়নিক বিক্রিয়ার পরে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণের সঙ্গে সমান, এবং এই সংশোধিত রূপটা কিন্তু সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। নেক্সট সূত্র নাম্বার 2 নম্বর সূত্র কি? স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্র কি বলছে না, বলছে কোন যৌগিক পদার্থ নির্দিষ্ট কিছু মৌলিক পদার্থ নিয়ে তৈরি এবং ওই যৌগিক পদার্থের মধ্যে ওই মৌলগুলির ভরের অনুপাত নির্দিষ্ট। বা এরকম ভাবে সহজে বুঝতে পারো, কোন একটি যৌগিক পদার্থ বা অণু তুমি যেখান থেকে সংগ্রহ করো না কেন তার মধ্যে তার মৌলগুলো ফিক্সড এবং তাদের ভরের অনুপাতও ফিক্সড। অর্থাৎ কিরকম ব্যাপারটা, ধরো একটা এক্সাম্পল ধরি, জলের সংকেত কি? H2O। অর্থাৎ জলের মধ্যে কি কি মৌল আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ তুমি জলকে যেখান থেকেই সংগ্রহ করো জলকে, সেটা হতে পারে নদী, কুয়ো, পুকুর, যেখান থেকেই, প্রত্যেক ক্ষেত্রে জলের মধ্যে মৌল কে কে থাকবে? হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং তাদের পরিমাণটা নির্দিষ্ট, ভরের পরিমাণটা নির্দিষ্ট। কতটা নির্দিষ্ট না, হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে জলের মধ্যে ভরের অনুপাত হচ্ছে 1:8। অর্থাৎ যে জলটাই তুমি ব্যবহার করো, সেটা আমরা যে খাই জলটা বা যে হাজার হাজার টাকা লিটারে যেগুলো সেলিব্রিটিরা যে জল খায়, যে জলই হোক না কেন, যদি বিশুদ্ধ H2O হয়, সেই H2O তে হাইড্রোজেন এবং অক্সিজেন অবশ্যই থাকবে, এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হবে 1:8। এটা সর্বদাই স্থির। এটাই হচ্ছে স্থিরানুপাত সূত্র। 3 নাম্বার কি না, গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র কি বলছে? যখন দুটি মৌল পারস্পরিক বিক্রিয়ায় একাধিক যৌগ উৎপন্ন করে, তখন একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন পরিমাণ যুক্ত হয়ে যৌগগুলি তৈরি করেছে, তারা একটি নির্দিষ্ট সরল পূর্ণ সংখ্যার অনুপাতে থাকবে। শুনতে একটু জটিল হলেও উদাহরণে বুঝলে ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে। ধরো দুটো মৌল কার্বন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে যৌগ তৈরি করেছে, একবার কার্বন মনোক্সাইড, একবার কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO এবং CO2। এবার কার্বন মনোক্সাইডে CO তে কার্বন আছে 12 গ্রাম, অক্সিজেন আছে 16 গ্রাম, অর্থাৎ 12 গ্রাম কার্বনের সাথে কার্বন মনোক্সাইডে অক্সিজেন যুক্ত হয়েছে 16 গ্রাম। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইডে 12 গ্রাম কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে 32 গ্রাম। অর্থাৎ যদি দুটি ক্ষেত্রে কার্বনের পরিমাণকে নির্দিষ্ট রেখে, অর্থাৎ 12 গ্রাম কার্বনের সাথে অক্সিজেন কতটা করে যুক্ত হয়েছে, এই যৌগে অক্সিজেন যুক্ত হয়েছে 16 গ্রাম, এই যৌগে অক্সিজেন যুক্ত হয়েছে 32 গ্রাম। অর্থাৎ একটি মৌলের নির্দিষ্ট পরিমাণের সাথে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন পরিমাণ যুক্ত হয়, তারা পরস্পর একটি সরল পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে। অর্থাৎ 12 গ্রাম কার্বনের সাথে যুক্ত হয়েছে অক্সিজেন 16 গ্রাম, আরেকটি ক্ষেত্রে 32 গ্রাম, দুটোর অনুপাত হচ্ছে 16:12, অর্থাৎ সরল অনুপাতে 1:2 আসছে। বুঝতে পেরেছো? ব্যাস, এটাই গুণানুপাত সূত্র। 4 নম্বর সূত্রটি হলো মিথনুপাত সূত্র, যার বক্তব্যটি একটু জটিল, কিন্তু উদাহরণ সহ আমরা সহজে এটিকে বোঝার চেষ্টা করব। কি বলছে মিথনুপাত সূত্র? মিথনুপাত সূত্র বলছে একটি নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ওজন যখন অপর ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন ওজনের সাথে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করছে, তখন ওই নির্দিষ্ট মৌলের যে ওজনটার সাথে অপর মৌলটা যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়েছিল, তারা যদি কখনো পরস্পর নিজেরা বিক্রিয়া করে যৌগ তৈরি করে, তাহলে তারা সেই আগের ওজনের অনুপাতের সরল পূর্ণ সংখ্যার গুণিতকে থাকবে। মাথার উপর দিয়ে চলে গেছে নিশ্চয়ই? স্বাভাবিক, এর বক্তব্যটা খুবই জটিল, কিন্তু উদাহরণে আসো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। কিরকম? একটি নির্দিষ্ট মৌল কার্বন, সে নির্দিষ্ট পরিমাণ যুক্ত হয়ে একবার মিথেন তৈরি করেছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, একবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। মিথেনে 12 গ্রাম কার্বনের সাথে 4 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে, কার্বন ডাইঅক্সাইডে 12 গ্রাম কার্বনের সাথে 32 গ্রাম অক্সিজেন যুক্ত আছে। অর্থাৎ দুটি ক্ষেত্রেই নির্দিষ্ট পরিমাণ 12 গ্রাম কার্বনের সাথে 4 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে, 32 গ্রাম অক্সিজেন এখানে যুক্ত আছে। এবং এই 12 গ্রাম কার্বনের সাথে যুক্ত হওয়া 4 গ্রাম হাইড্রোজেন একবার, আরেকবার 32 গ্রাম অক্সিজেন। অর্থাৎ এই হাইড্রোজেন এবং অক্সিজেন যদি পরস্পর কখনো রাসায়নিক বিক্রিয়া করে এবং যৌগ উৎপন্ন করে, সেই যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি থাকবে না, অক্সিজেন অনুপাত থাকবে 4:32, এই যে 4 এবং 32 এর, অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়াবে 1:8 এ। এবং ওটাই হয় স্বাভাবিকভাবে। দেখে নাও, যখন হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা যৌগ কি জল, H2O, H2O এর ক্ষেত্রে দেখো তুমি, H2O তে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, অক্সিজেন থাকে 16 গ্রাম।
এদের যদি ভরের অনুপাত দেখো 2:16 করলে শেষে এটা দাঁড়ায় 1:8 অর্থাৎ একটি মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলগুলো যে ওজনে যুক্ত হয়েছে তারা কখনো যদি নিজেরা যুক্ত হয়ে যৌগ তৈরি করে তাহলে তাদের ভরের অনুপাত পূর্বের যে ওজনের অনুপাত ছিল সেই অনুপাতের সরল গুণিতকে থাকবে। আচ্ছা, এটা জটিল, একটু ভাবার চেষ্টা করবে, পারবে, অবশ্যই পারবে। মিথনুপাত সূত্রটিকে অনেক সময় তুল্যাঙ্ক অনুপাত সূত্রও বলে, মনে রেখো জিনিসটি। এরপর চলে আসি আমাদের শেষ সূত্র অর্থাৎ পঞ্চম সূত্র, যেটা গে-লুসাকের গ্যাস আয়তন সংক্রান্ত। নাম শুনেই বুঝতে পারছো গ্যাস আয়তন সংক্রান্ত অর্থাৎ গ্যাসীয় পদার্থের জন্য সূত্রটি। মনে রাখবে কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয়। তাহলে কি বলছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র? বলছে দুই বা ততোধিক গ্যাসীয় পদার্থ যখন একটি নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় বিক্রিয়া করে তখন তারা আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন বিক্রিয়াত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সেই বিক্রিয়াত পদার্থের আয়তনও বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। উদাহরণ দেখে নি, চলো। ধরি একটি গ্যাস এ এবং বি পারস্পরিক বিক্রিয়া করছে, তাহলে এরা যখন বিক্রিয়া করবে তখন এদের আয়তনের সরল অনুপাতে এরা বিক্রিয়া করবে এবং উৎপন্ন হয় যদি সি এবং ডি তারাও যদি গ্যাসীয় হয় তাহলে এই সি এবং ডি এর আয়তনও বিক্রিয়ক পদার্থ এ এবং বি এর আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। মনে থাকবে। আরো একটা যদি উদাহরণ বলি, ধরো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় হেবার পদ্ধতি আমরা জানি অ্যামোনিয়া কিরকম বিক্রিয়া করে, N2 + 3H2 থেকে অ্যামোনিয়া তৈরি হয় 2NH3, এই বিক্রিয়াটা আমরা জানি। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এক আয়তন N2 3 আয়তন H2 এর সাথে বিক্রিয়ায় 2 আয়তন NH3 উৎপন্ন করবে। বিক্রিয়ক পদার্থ N2 এবং H2 এর আয়তন অনুপাত 1:3 এবং বিক্রিয়ায়ত পদার্থের সাথে যদি N2 H2 NH3 ধরি, তিনটেই গ্যাসীয়, তাহলে আয়তন অনুপাত দাঁড়াচ্ছে 1:3:2। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলে গ্যাসীয় সেটাও বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। ক্লিয়ার? আমাদের আজকের এই রাসায়নিক সংযোগের 5টি সূত্র ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা। তোমরা বোঝার চেষ্টা করো, ভিডিওটি দেখো, শেয়ার করো। যদি কিছু ডাউট থাকে কমেন্ট করো বা আমাকে ডাইরেক্ট পিং বা মেসেজ করতে পারো। এইটুকুই আজকের এই ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, মজায় মজায় কেমিস্ট্রি পড়তে থাকো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।